প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তাহলে আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ ফাউন্ডেশন নোট। প্রথমে পার্ট 4-এ আছে ধারা 23 থেকে 30। ধারা 23-এ আছে হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদন অর্থাৎ এসপি যারা পেতে পারে বা যাদের পক্ষে ডিক্রি হতে পারে, হু মে অবটেন স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট। আমরা পড়ছি চুক্তি প্রবল সংক্রান্ত ধারাসমূহ 12 থেকে শুরু হয়ে 30 পর্যন্ত চলবে, যেটা দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু। জি তো প্রথমে কারা বাদী হয়ে মামলা করে মামলায় সফল হবেন এবং ডিক্রি পেতে পারেন। আমরা 12তে দেখেছিলাম যে কোন চুক্তির ক্ষেত্রে ডিক্রি দেওয়া যাবে, অর্থাৎ স্পেসিফিক পারফরমেন্সের ডিক্রি দেওয়া যাবে বা চুক্তি প্রবল করা সম্ভব। আর এখানে বলা হচ্ছে যে মামলা করে কারা সফল হবেন বা কারা ডিক্রি পেতে পারেন। আমরা 21-এ দেখেছিলাম যে কোন চুক্তির ক্ষেত্রে 8টি ক্ষেত্রে চুক্তি প্রবলের মামলায় ডিক্রি পাওয়া যায় না, ক্ষতিপূরণ বা অন্যভাবে নিষ্পত্তি করতে হয়। এখন আমরা জি 23 দেখব যে কারা চুক্তি প্রবলের মামলায় ডিক্রি পেতে পারেন। 8টি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে চুক্তির যে কোনো পক্ষ, এখানে দেখেন ইংরেজিতে দিয়ে দিয়েছি ব্র্যাকেটে এ, অ্যানি পার্টি দেয়ার টু। এই যে এখানে ইংরেজিতে অ্যানি পার্টি দেয়ার টু দেওয়ার কারণ আছে, কারণ এর আগে ইংরেজিতে প্রশ্ন এসেছে, অপশনে এভাবে এসেছে তাই। তার মানে বাংলায় আমরা ক খ, ইংরেজিতে হচ্ছে এ বি সি ডি, এভাবে ক্লজ আকারে থাকবে 23-এর আন্ডারে। খতে বলা হচ্ছে চুক্তির যে কোনো পক্ষের প্রধান বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি। তার মানে এর আগে ডিরেক্ট বলো যে কোনো পক্ষ, এবার পক্ষের প্রতিনিধি। তবে শর্ত থাকে যে পক্ষের শিক্ষা, দক্ষতা, সচ্ছলতা, ব্যক্তিগত গুণাগুণ চুক্তির উপাদান হলে প্রধান বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি স্পেসিফিক পারফরমেন্স পাবে না। অর্থাৎ যদি বিষয়বস্তু কোনো সম্পত্তি হয় তাহলে পাবে, কিন্তু কোনো শিক্ষা, দক্ষতা, সচ্ছলতা এই সংক্রান্ত যদি চুক্তি হয় তাহলে কিন্তু সেটা ওই ব্যক্তিকে নিজেকেই মামলা করতে হবে, অন্যের মাধ্যমে মামলা করলে হবে না। জি বিবাহের ব্যাপারে নিষ্পত্তি একই পরিবারের সদস্যদের মধ্যকার সন্দেহপূর্ণ অধিকারের আপোষাহিতকর ব্যক্তি। মনে করেন বিবাহ হওয়ার পর, বিবাহ কিন্তু একটা সিভিল কন্ট্রাক্ট, হ্যাঁ, মুসলমানদের যে জি বিবাহ, যে কাবিন নামা, এটা কিন্তু একটা এক প্রকার সিভিল কন্ট্রাক্ট। তো এই সিভিল কন্ট্রাক্টের বিষয়ে যদি কোনো আপত্তি তোলা হয়, কোনো সমস্যা তোলা হয়, এখন কোনো আহ, ছেলে মেয়ে স্বামী স্ত্রী রূপে বসবাস করেছে কিনা, সেইটা ওই পরিবারের মধ্যে কেউ যদি হিতকর, মানে থার্ড পার্টি এসে মীমাংসা করে দেওয়ার চেষ্টা করছেন, এ ধরনের ব্যক্তি যদি হয় তাহলে তিনিও মামলা করে কিন্তু ডিক্রি পেতে পারেন। অর্থাৎ আমরা বলতে পারি যে একটা বর এবং কনে, তারা জি পরস্পরের বিরুদ্ধে শুধু মামলা করতে পারবে না পারিবারিক সম্পর্ক পুনরুদ্ধারের, বরং বরের বাবা মা বা অভিভাবক এবং কনের বাবা মা অভিভাবক কিনারাও কিন্তু পারবেন। যেখানে একজন আজীবন প্রজা তার ক্ষমতার যথাযথ প্রয়োগ করে চুক্তিবদ্ধ হয়েছে, সেখানে অবশিষ্ট ব্যক্তিরাও মামলা করে ডিক্রি পেতে পারেন। পূর্বাধিকারীর সঙ্গে কৃত চুক্তিতে লাভের অধিকারী উত্তরাধিকারী মুনাফা লাভভোগী। বাবা কোনো চুক্তি করেছিলেন, করে যাওয়ার পরে যদি বাবা মারা যান, তার সন্তানেরা যদি ওই চুক্তির বেনিফিশিয়ারি হন, অর্থাৎ ওই ব্যবসায় যদি সন্তানেরা আবার লাভ পাচ্ছেন, এরকম যদি হয়, তাহলে ওই চুক্তি যদি ভঙ্গ করা হয় তাহলে পিতা যেভাবে মামলা করে ডিক্রি পেতেন, পিতা যেহেতু সরাসরি পক্ষ, পিতা নাই, পিতা মারা গেছেন, পিতার পক্ষে যদি সন্তানেরা থাকে উত্তরাধিকারী হিসাবে, আইনানুগ প্রতিনিধি হিসাবেও একইভাবে তারাও মামলা করে ডিক্রি পেতে পারে। স্যার, চুক্তি এখানে এই যে আজীবন প্রজা, হুম, এইটা মানে একটু ক্লারিফাই করবেন স্যার আরেকবার। আজীবন প্রজা বলতে এর আগে আমরা সিমিলার একটা বিষয় দেখেছিলাম হচ্ছে লিমিটেশন অ্যাক্টের 27 ধারায়, যে জীবন সত্ত্ব আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো জীবন সত্ত্ব আছে তার মানে এখানে লাইফ একটা মানে টাইটেল আছে, এবং অ্যাবসুলেট তার কি নাই, অধিকার নাই এই ক্ষেত্রে। হ্যাঁ, তো আজীবন প্রজা বলতে সেটেলমেন্ট ডিক্রির ক্ষেত্রে আজীবন প্রজার একটা টার্ম থাকে, যে তাকে সারা যতদিন সে বেঁচে থাকবে ততদিন ভোগ দখল করবে। সে মৃত্যুবরণ করার পরে আচ্ছা এই সম্পত্তি
তার উত্তরাধিকারের কাছে না যে দাতার কাছে আবার ফেরত আসবে। বুঝতে পেরেছেন? আচ্ছা। এই জি হচ্ছে জি। আজীবন প্রজা। তার মানে অ্যাবসোলিউট তাকে দান করা হয় না বা অ্যাবসোলিউট দিয়ে দেওয়া হয় না। সে যতদিন বেঁচে থাকবে ততদিন সে ভোগ দখল করবে, তারপরে এই সম্পত্তিটা দাতা বরাবর ফেরত আসবে। তার মানে জি তাকে জি। শুধু দিবে কিন্তু তার সন্তানরা আর পাবে না, ব্যাপারটা এরকম। মানে মানে তাকে ভোগের অধিকার দেওয়া হয় কিন্তু সত্ত্ব দেওয়া হয় না। সেরকমই। জি। চুক্তি ভঙ্গের ফলে ক্ষতিগ্রস্ত উত্তরাধিকারী অবশিষ্ট ভাগের অধিকারী। চুক্তি ভঙ্গ যদি করা হয়, তাহলে যদি কোনো উত্তরাধিকারী, অর্থাৎ ওই একই উদাহরণের আগে দিলাম যে বাবা মারা গেছে, সেক্ষেত্রে সেই সন্তানেরা যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এখানে যতগুলো পক্ষ আছে, যতগুলো পক্ষের মাধ্যমে উত্তরাধিকারী আসবে, যারা ক্ষতিগ্রস্ত হবে তারা মামলা করতে পারবে। এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ডিরেক্টলি, আবার কেউ কেউ ইনডিরেক্টলি হতে পারে। সেক্ষেত্রে বলা হচ্ছে অবশিষ্ট ভাগের অধিকারী ব্যক্তিরাও চুক্তির ভঙ্গের জন্য ডিক্রি করে, মানে মামলা করে ডিক্রি পেতে পারে। এই বিষয়গুলো জাস্ট এই শব্দগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। অনেক সময় এই টার্মগুলো অনেকের বুঝতে সমস্যা হবে, খুব গভীরে যাওয়ার দরকার নেই। এখান থেকে প্রশ্ন আসলে এই যে ক থেকে প্রশ্ন আসে, তবে এখানে 8 প্রকার, এটা মনে রাখবেন। কত ধারায়? 23 ধারায় 8 প্রকার ব্যক্তি ডিক্রি পেতে পারে। আর এই শব্দগুলো একটু মনে রাখবেন। লিখিততে এটা খুব একটা আসে না, আর আসলে যদি লিখিত নোটে দিয়ে থাকি তাহলে মুখস্থ করতে হবে। এখানে খুব একটা মুখস্থ করার দরকার নেই। আর যারা সিভিল প্র্যাকটিস করেন না, এই বিষয়গুলো বোঝাতে গেলে অনেক সময় লাগবে, তাই আমি খুব ডিপে যাচ্ছি না। কারণ সিভিল প্র্যাকটিস করার পরে এগুলো বোঝা যায়, মানে খুব সহজে এগুলা খুব ভালোভাবে বুঝতে পারবেন না। অতএব একটু ভাষা মানে ভাষা জ্ঞান, আপাতত মানে এমসিকিউ এর জন্য যতটুকু প্রয়োজন আর কি। সেটাই বলছি, একটু এমসিকিউ এর জন্য ভাষা ভাষা একটু জ্ঞান নিয়ে রাখেন। একাধিক পাবলিক কোম্পানি একত্রিত হবার আগের চুক্তির ক্ষেত্রে নতুন গঠিত কোম্পানি, মনে করেন ABCD, 4টি কোম্পানি। এখন এ নামের কোম্পানি মিস্টার রহিমের সাথে একটা চুক্তি করেছিল। এখন ওই এ নামের কোম্পানিটা BCD, এই 3টা কোম্পানির সাথে একত্রিত হয়ে মোট 4টা কোম্পানি একটা নতুন কোম্পানির নাম দিল, কোম্পানির নাম হচ্ছে এক্স। এখন রহিমের সাথে চুক্তি ছিল এ কোম্পানির, এ কোম্পানি এবার এক্স কোম্পানির মধ্যে প্রবেশ করেছে। এবার রহিম যদি আচ্ছা। চুক্তি ভঙ্গ করে তাহলে এক্স কোম্পানি রহিমের বিরুদ্ধে মামলা করতে পারবে। ঠিক আছে? এটাই বলা হচ্ছে জি। যে নতুন কোম্পানি যে গঠিত হলো, তারাই, যেহেতু পুরাতন কোম্পানিগুলো একত্রিত করে কনসলিডেট হয়ে একত্রিত হয়েছে, অতএব নতুন কোম্পানি মামলা করে ডিক্রি পেতে পারে। পাবলিক কোম্পানির উদ্যোক্তা ব্যক্তিগণ কর্তৃক কৃত পূর্বের চুক্তির নির্বিঘ্ন, যেখানে কোম্পানি, তার মানে এখানে কোম্পানির ভেতরে, হ্যাঁ, কোম্পানির ভেতরে যে উদ্যোক্তাগুলো ছিল, তারা, তাদের সাথে যে চুক্তি হয়েছিল ইন্টারনাল, সেই চুক্তি যদি ভঙ্গ করে সেক্ষেত্রে কোম্পানি ওই তাদের উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলা করেও ডিক্রি পেতে পারে। সেটা বলা হচ্ছে। ধারা 24। এখন পাবলিক কোম্পানি কি? পাবলিক কোম্পানি বোঝাতে গেলে কিন্তু আমার 2 ঘন্টা সময় লাগবে, তাই না? ভালোভাবে। ঠিক আছে। তো এই কারণে আপনারা জাস্ট একটু ভাষা ভাষা জ্ঞান নিয়ে রাখেন। কারণ লিমিটেড কোম্পানি, পাবলিক কোম্পানি, জয়েন্ট স্টক কোম্পানি, তো জয়েন্ট স্টকে কিভাবে, প্রাইভেট কোম্পানি। হ্যাঁ, তো এখন এই বিষয়গুলো একটু কর্পোরেট লয়ারিং এর বিষয়। এগুলো সিভিল প্র্যাকটিসেরও বিষয় না, কর্পোরেটের বিষয়। তো সেগুলো আমরা, যারা কোম্পানি ল পড়েছেন তারা একটু বুঝবেন, যারা পড়েননি তাদের খুব একটা বোঝার কথা না। কিন্তু না বুঝলেও জাস্ট একটু ভাষা ভাষা জ্ঞান রাখেন তাহলে হবে। আর আমি এখান থেকে আসার মতো MCQ প্রশ্ন ক্লাস টেস্টে দিয়ে আপনাদেরকে একটু প্র্যাকটিস করাবো, তাহলে হয়ে যাবে। যারা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন পাবে না, তার মানে 23-এ যেটা বলা হলো, 24-এর ঠিক তার বিপরীত। পার্সোনাল বার্স টু দ্য রিলিফ, অর্থাৎ প্রতিকার পেতে ব্যক্তিগত প্রতিবন্ধকতা কিভাবে কাজ করবে। যেমন, মানে এখানে চুক্তির ধরনের বিষয় না, এখানে একজন ব্যক্তি মামলা করতে আসছে, সে যদি ক্লিন হ্যান্ডে না আসে, ক্লিন হ্যান্ড মানে কি, প্রতিকার পাওয়ার মতো অবস্থায় যদি আসে তাহলে সেটাকে বলে ক্লিন হ্যান্ড। আর ক্লিন হ্যান্ডে না আসা মানে তার নিজের মধ্যে গলদ আছে, সমস্যা আছে, এটাকে আমরা বলি ক্লিন আচ্ছা। হ্যান্ডে আসেনি। মানে সেই অপরাধী, সে আবার ভিকটিম সেজে এসেছে। যিনি চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারে না, মানে এমন ব্যক্তি যে সে চুক্তি করেছে ঠিক আছে, কিন্তু চুক্তি যদি ভঙ্গও হয় তাহলে তার ক্ষতিপূরণ আদায় করার অধিকারই নাই। যেহেতু ক্ষতিপূরণ আদায় করার অধিকার নাই, তাই চুক্তি
পালন করতে হবে এই মর্মে আদালতের কাছে মামলাও উনি করতে পারবেন না। উদাহরণ দিচ্ছি, খ এর এজেন্ট গ এর বাড়ি ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়। তাহলে চুক্তিবদ্ধ কে হয়েছে? এজেন্ট চুক্তিবদ্ধ হয়েছে, মানে দালালি করছে। জি এজেন্ট বলতে এখানে দালালি বোঝায়, তাহলে ভালো জি বুঝবেন। মানে থার্ড পার্টি, এখানে ক্রেতা বিক্রেতার মাঝখানে থার্ড পার্টি এসে কি করে? দাম দর করে, হ্যাঁ, জি, ব্রোকার ঘটকালি করে, ব্রোকার। ঘটকালি করে। ঠিক আছে, ব্রোকার, এজেন্ট, এখানে একটা পার্সেন্টেজ নাই। কিন্তু এখানে এজেন্ট হিসাবে কাজ করে না। দেখেন, এর এজেন্ট তার মানে একজন ব্যক্তি, সে মালিক, সে ক এ মানে কে এজেন্ট হিসাবে নিয়োগ করে রেখেছে। গ এর বাড়ি ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়। এখন চুক্তিবদ্ধ হয়েছে, গ এর বাড়ি কিনবে কে? কিনবে, গ এর বাড়ি কিনবে। এখন কে বললো ঠিক আছে তুমি কথাবার্তা বলো। এখন ঠিকভাবে কাজ করেনি, এজেন্ট হিসাবে যতটুকু তার পারফরমেন্স বা ভূমিকা পালন করার উচিত ছিল ততটুকু সে করেনি। তাহলে নিজস্ব ক্ষমতায় করেছে, ফলে এর চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারবে না। এখানে এজেন্ট হিসেবে যতটুকু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার অতিরিক্ত যদি করে বা দায়িত্ব পালনই যদি না করে, তাহলে তো সে এজেন্ট হিসেবে যতটুকু দাবি করার ততটুকু সে দাবি করতে পারে না। এখন হয়তো বা চুক্তি ছিল যে হ্যাঁ তোমাকে আমি 5% বেনিফিট দিব, এই সম্পত্তি আমি যেটা ক্রয় করব তার একটা 5% দিব, বা হয়তো বা একটা ক্যাশ অ্যামাউন্ট বলে যে তোমাকে আমি 2 লক্ষ টাকা দিব, এটা যদি ডিল সাকসেসফুল হয়। এখন তাকে বলেছিল যে এই বাড়িটা তুমি 2 কোটি টাকা পর্যন্ত উঠবে দাম। এখন সে যদি এইটা 2 কোটির পরিবর্তে 3 কোটি টাকায় কেনার জন্য ডিল করে আসে, তাহলে এই ডিলটা কি সাকসেসফুল হবে? মেনে নেবে সেটা? না না না। জি এখন মেনে নিল না। এখন গয়ের সাথে ডিল হয়ে গেছে, মনে করেন গয়ের সাথে ডিল পাকা করে ফেলেছে অতিরিক্ত দামে। পাকা করে কে এসে ওই টাকা দিতে যদি বাধ্য করে এবং বলে যে আমার যে 2 লাখ টাকা সেটাকে দেন, তারপরে কে আরো 3 কোটি টাকা দেন, এটা কি মানতে বাধ্য? না না। তার মানে সে নিজস্ব ক্ষমতায় ওই যে 2 কোটিকে 3 কোটি পর্যন্ত নিয়ে গেছে। ব্যাপারটা এরকম। তার মানে এজেন্ট হিসেবে যতটুকু তাকে দায়িত্ব বা ক্ষমতা দেওয়া ছিল তার অতিরিক্ত ব্যবহার করলে তো এজেন্ট সুলভ আচরণ সে করলো না। বোঝা গেল বিষয়টা? জি জি, তার মানে সে গিল্টি, সে ক্লিন হ্যান্ড হইলো না। হ্যাঁ, তার মানে সে এখানে চালাকি করেছে, সে ডিল জি সঠিকভাবে করেনি, এই কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই গয়ের সাথে কয়ের যদি ডিলও হয়, তাহলে এখানে এই ডিল মানতেও বাধ্য না, বা এই কে এজেন্টের যে পারিশ্রমিক সেটা দিতেও বাধ্য না। বুঝতে তো পারছেন, কারণ আমার যদি লাভ না হয় আমি কেন সেখানে তাকে খুশি হয়ে টাকা দিব, তাই না? জি যিনি নিজে চুক্তির কোনো প্রয়োজনীয় শর্ত ভঙ্গ করেন বা শর্ত পালনে অসমর্থ হন, ফলে তার নিজের অংশের কার্য সম্পাদন বাকি থাকে। মনে করেন আমি একটা বাড়ি কিনবো। এখন বাড়ি কিনতে দাম দর হলো 1 কোটি টাকা। আমি 10 লক্ষ টাকা অ্যাডভান্স দিলাম এবং বলা হলো বাকি 90 লক্ষ টাকা 3 মাসের মধ্যে দিয়ে বাড়িটা নিতে হবে। এখন 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু আমি বাকি টাকা ম্যানেজ করে দিতে পারছি না। তার মানে আমি তো অপারগ হয়ে গেছি শর্ত পালনে, তাই না? জি। এখন আমি যদি আদালতে মামলা করি আমাকে বাড়িটা নিয়ে দেন, আদালত দিবে? না না না। 21-এর ক ধারায় বলবে বাকি টাকা আগে জমা দেন, তাই না? জি তার মানে আমি যদি শর্ত ঠিকভাবে পালন না করি তাহলে আমি কিভাবে দাবি করি? আদালতে এসে মামলা করলে অপরপক্ষ লিখিত জবাব দিয়ে তো বলবেই যে সে নিজের অংশই তো ঠিকভাবে পালন করছে না, তাহলে আমাকে কেন বাধ্য করবেন, তাই না? উদাহরণগুলো দেখি, আমি একটা উদাহরণ তো দিলাম। ক ক্ষয়ের নিকট বাড়ি বিক্রয় করে এবং বিক্রয়ের তারিখ হতে নির্ধারিত বার্ষিক ভাড়ায় 13 বছরের জন্য উক্ত বাড়িতেই থাকার জন্য চুক্তিবদ্ধ হয়। মনে করেন টাকার প্রয়োজনে বাড়ি বিক্রয় করেছেন মালিক, বাড়ি বিক্রয় করেছে, যার কাছে বাড়ি বিক্রয় করছে তাকে বলছে ভাই আপনার কাছে তো বাড়ি বিক্রয় করলাম, কিন্তু আমি এই মুহূর্তে এই বাড়িতে থাকতে চাচ্ছি, তার বিনিময়ে আপনাকে কি দিব? একটা ভাড়া দিব। বুঝতে পেরেছেন? মানে নিজের বাড়ির জি মালিক এবার নিজের বাড়ির ভাড়াটিয়া হয়ে যাবে অন্যের কাছে বিক্রয় করে। ফ্যাক্ট বুঝতে পেরেছেন? জি এরপর দেউলিয়া হয়ে পড়ে। তাহলে অথবা তা, এখানে তা না হয়ে তার হবে, হ্যাঁ, যুক্ত করেন, তার পক্ষে কেউ এই চুক্তির সুনির্দিষ্ট কার্য সমাধান করতে পারবে না। কারণ যেহেতু দেউলিয়া হয়ে পড়েছে সেহেতু সে তো আর চুক্তি অনুসারে কি করতে পারবে না, কাজ করতে পারবে না, জি কারণ ভাড়া দেওয়ার তার সামর্থ্যই নাই। ক খ এর নিকট বাগান সহ
একটি বাড়ি বিক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়, অতঃপর ক ক্ষয়ের বিনা সম্মতিতে বাগানের সুশোভিত মানে সৌন্দর্য বর্ধন করবে এই জি ধরনের কিছু বৃক্ষরাজি কেটে ফেলে। তার মানে সে বাড়ি বিক্রয় করবে, গার্ডেন বিক্রয় করবে, গার্ডেনে সুন্দর গাছ আছে, হ্যাঁ, জি মানে ফুলের গাছ আছে, সে ফুলের গাছ কেটে ফেলছে। ফুলের গাছ কেটে ফেললে যে কিনবে সে নাও কিনতে পারে, যে অবস্থায় ছিল সৌন্দর্য নষ্ট হলে। তাহলে জি চুক্তিটি পালন করতে না চাইলে, এখন যদি আমি বলি যে গার্ডেন সহ নিতে চেয়েছিলাম, এখন আর আমি নিব না, কারণ গার্ডেনের আপনি গাছ আমার অনুমতি ছাড়া কেন কেটেছেন? আমাকে তো গার্ডেন সহ দেখালেন বাড়ি, এবার গার্ডেনের গাছ কেটে জি আপনি বাড়ির সৌন্দর্য নষ্ট করেছেন, আমি আর এই বাড়ি নিব না, নেব এটা না। বলতে পারে না? জি জি এবার বাড়িওয়ালা যদি মামলা করে ওই ওই ব্যক্তির বিরুদ্ধে যে না বাড়ি তাকে নিতেই হবে, এ যে বায়না চুক্তি আছে, তাহলে আদালতে এসে তার ঝামেলা কি হবে? সে ওই যে গাছ কেটেছে, তার মানে সে নিজের অংশটা পালন করেনি ঠিকভাবে, মানে বাড়ি যে অবস্থায় রাখার কথা ছিল সে অবস্থায় সে যদি রাখতো সমস্যা হতো না। এখানে যদি প্রাকৃতিক দুর্যোগে গাছপালা ভেঙে যেত বা বাড়ি ভেঙে যেত, ক্ষতিগ্রস্ত হতো, তাহলে তার এখানে দোষ ছিল না। কিন্তু সে নিজে যেহেতু কেটেছে তাই তার দোষ এখানে। তার মানে ক্লিন হ্যান্ডে সে মামলা করে এখানে আসেনি মামলা করতে, বুঝেছেন? ক্লিন হ্যান্ড শব্দটা জি মনে রাখবেন, একটা প্র্যাকটিক্যাল শব্দ, আদালতে ব্যবহার হয়। যিনি নিজে যিনি নিজে ইতোমধ্যে প্রতিকার বেছে নিয়েছেন এবং চুক্তির ফলে ক্ষতিপূরণ পেয়েছেন, মানে চুক্তি ভঙ্গ হয়েছে, অপরপক্ষ তাকে টাকাও দিয়ে দিয়েছে, তার মানে আউট অফ কোর্ট মামলা করার আগে সে কি প্রতিকার পেয়ে গেছে। এখন প্রতিকার পাওয়ার পরে আদালতে গিয়ে যদি মামলা করে, তাহলে অপরপক্ষে সে কি বলবে? যে টাকা তো নিয়ে নিয়েছে চুক্তি যে ভঙ্গের আমি তো জন্য, ক্ষতিপূরণ দিয়েছি। ক্ষতিপূরণ দিয়েছে, তাহলে তো এটা হওয়ার কথা না, তাই না? যিনি চুক্তির জি পূর্বে অবগত ছিলেন যে এর বিষয়বস্তু বন্দোবস্ত হয়ে আছে, বন্দোবস্ত সম্পর্কে আমরা পড়েছি সেটেলমেন্ট। মনে করেন একটা সম্পত্তি মিস্টার রহিম বরাবর বন্দোবস্ত হয়ে আছে, এখন করিম এর সম্পত্তি রহিম বরাবর বন্দোবস্ত করে রেখেছে, এখন করিম এই সম্পত্তিটা যদি আবার রানার কাছে বিক্রয় করতে চায় বা বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়, সেটা কি কাজে লাগবে? কারণ এটা তো সম্পত্তি বন্দোবস্ত হয়ে আছে, অনেকটা আরেকজনের কাছে দায়বদ্ধ হয়ে আছে, তাই না? জি তাহলে এইটা এই ধরনের চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হবে না, বা বাস্তবায়নের জন্য যে মামলা করবে সে ডিগ্রি পাবে না। বোঝা গেল? এবার জি 25, সত্যহীন ব্যক্তি বা পত্তনদাতা, এই যে পত্তন, পত্তন মানে বন্দোবস্ত, পত্তন বন্দোবস্ত বা সেটেলমেন্ট একই। সত্যহীন ব্যক্তি মানে যার মালিকানা নাই, পত্তনদাতা মানে যিনি হয়তো বা মালিক কিন্তু সে সেটা বন্দোবস্ত করে রাখছে বা পত্তন দিয়ে রেখেছে, কর্তৃক বিক্রয় বা ইজারা চুক্তি। এখন আমি মালিক না, আমি বিক্রয় করব বা আমি ইজারা দিব, সেটা তো সম্ভব না। আবার আমি মালিক না কিন্তু এই সম্পত্তিটা অন্য জনের কাছে 5 বছরের জন্য আমি সেটেলমেন্ট দিয়ে রাখছি, বন্দোবস্ত করে রাখছি, কারণ সেটাও আমি বিক্রয় করতে পারবো না বা ইজারা বা লিজ দিতে পারবো না। ইজারার ইংরেজি হচ্ছে লিজ। জি অস্থাবর ও স্থাবর উভয় সম্পত্তির ক্ষেত্রে এ ধারাটা প্রযোজ্য। উক্ত সত্যহীন ব্যক্তি বা পত্তনদাতার পক্ষে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেওয়া যায় না, তার মানে এখানে এসপি পসিবল না। যে ব্যক্তি যে ব্যক্তি সম্পত্তিতে সত্ত্ব নেই জেনেও বিক্রয় বা ইজারা ভাড়া দেওয়ার চুক্তি করে, সে কিন্তু এই এসপি পাবে না। এক্ষেত্রে যিনি সন্দেহ মুক্ত সত্ত্ব প্রদানে ব্যর্থ হন, তার মানে নিষ্কণ্টক সম্পত্তি শব্দটা আমরা শুনি না, জি তার মানে এখানে নিষ্কণ্টক। কোনো ঝামেলা নাই। এই যে ঝামেলার যদি একটা সন্দেহ থাকে এই, তাহলে এটা হবে না। আর যে ঝামেলা মুক্ত এটা বলতে পারলে নিষ্কণ্টক যদি হয় তাহলে সমস্যা নেই, কিন্তু কণ্টকযুক্ত বা সন্দেহযুক্ত সম্পত্তি হলে, তার মালিকানায় যদি সন্দেহ হয়, অনেক সময় সম্পত্তি কেনার আগে আমাদের কাছে ডকুমেন্ট আসে বা কোনো মানে ব্যাংক থেকে আমাদের কাছে ডকুমেন্ট আসে একটা সম্পত্তি তারা মর্টগেজ রেখে লোন দিবে কিনা, যেটাকে বলা হচ্ছে ভেটিং করা, বা টাইটেলের যে চেন অফ টাইটেল ঠিক আছে কিনা সেটা দেখা। তো এগুলো আমরা করে দিই। তো এটা যদি চেন অফ টাইটেলে যদি কোনো সন্দেহ থাকে তাহলে এটা কিন্তু এর মধ্যে পড়বে, হ্যাঁ। যিনি জি আগেই বিষয়বস্তুটির বন্দোবস্ত বা পত্তনি করেছেন, এই ধরনের ক্ষেত্রে সম্ভব হবে না। এখানে উদাহরণস্বরূপ নিম্নলিখিত ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব নয়। তার মানে
আমরা যে 21 পড়েছি 21-এ সম্ভব নয়, ওই 21-এরই কিন্তু এখানে এক্সটেনশন ওই ধরনেরই কিন্তু এখানে আসছে। 12-তে কি পড়লাম, 4 প্রকার চুক্তি বন্ধ মানে সুনির্দিষ্ট কার্য সম্পাদন দিতে হবে, মানে দেওয়া উচিত বা সম্ভব। এবং 13, 14, 15, 16 সেটা 12-এরই মতো কোথায় দেওয়া যাবে এবং কোথায় কি কারণে দেওয়া যাবে না এই বিষয়গুলো আলোচনা আলোচনা করা হলো। এরপরে 21 থেকে শুরু হয়েছে, 21 করে এগুলো হচ্ছে দেওয়া যাবে না, আবার কিছু এর মধ্যে আবার দেওয়া যাচ্ছে। তো কোথায় দেওয়া যাবে না, কোথাও দেওয়া যাবে, 30 পর্যন্ত এগুলোই চলবে যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেওয়া যাবে কি যাবে না, এই প্রশ্নের উত্তরই কিন্তু এই সেকশনগুলোতে দিচ্ছে। কয়েকজন ব্যক্তি যিনি সত্ত্বহীন, গ হচ্ছে মালিক, এর নির্দেশ ছাড়াই বিক্রয় চুক্তি করলে গ পরবর্তীতে অনুমোদন করতে ইচ্ছুক হলেও সম্ভব না। তার মানে এখানে গ প্রকৃত মালিক এবং ক হচ্ছে শর্তহীন, এবং তার অনুমতি ছাড়া সে বিক্রয় চুক্তি করছে আরেকজনের কাছে, মানে সে মালিক না। জি সে ভাবছে যে আমি গয়ের কাছ থেকে কি করে নেব, অনুমোদন নিয়ে নেব, কিন্তু অনুমোদন নেওয়া এক জিনিস আর বিক্রয় করা আরেক জিনিস। তা আমি মালিক না, আমি যদি বিক্রয় করি তাহলে দলিলে তো কয়ের নাম আসবে, কয়ের নাম আসলে তো হবে না, দলিলটা বাতিল হয়ে যাবে, কারণ ক তো মালিক না, মালিক গ, গয়ের নাম দলিলে আসতে হবে। কিন্তু গ যদি আবার ককে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে আগে থেকেই অনুমতি দিয়ে দেয়, পূর্ব থেকে অনুমতি দিতে হবে, তাহলে হবে। আর এখানে পরবর্তীতে অনুমতি দিলে হবে না, অর্থাৎ আগে বিক্রয় করলাম পরে পাওয়ার অফ অ্যাটর্নি দিলাম, তাহলে কিন্তু হবে না। বুঝতে পারলেন? জি সাধারণ বা সুনির্দিষ্ট নয় এমন সম্মতি প্রকৃত সম্মতি নয়, অর্থাৎ কি বিক্রয় করব, কোনটুকু বিক্রয় করব সম্পত্তি যদি এখানে অস্পষ্টতা থাকে তাহলে সেটা কাজে আসবে না, এ ধরনের দলিল বাস্তবায়ন করা সম্ভব হবে না বা চুক্তি। দেশ ত্যাগকৃত ব্যক্তির উত্তরাধিকারী ব্যক্তি কর্তৃক বিক্রয় চুক্তি সন্দেহযুক্ত সত্য যদি হয় তাহলেও সম্ভব না। এইটা দেখবেন যে যখন 47-এ দেশ ভাগ হলো, দেশ ভাগের পরে অনেক হিন্দু ব্যক্তি কিন্তু সম্পত্তি ছেড়ে চলে গেছে ইন্ডিয়াতে, আবার জি ইন্ডিয়া থেকে কিছু ব্যক্তি এসেছে, বিনিময় হয়েছে সম্পত্তি, হ্যাঁ। তো এই জি বিনিময় জি সম্পত্তির ক্ষেত্রে এই ধারাটা খুবই প্রযোজ্য হবে এই ক্ষেত্রে। পত্তন বা হেবাকৃত আচ্ছা স্যার, সম্পত্তি, বলেন। স্যার আচ্ছা এখন কি স্যার এমনিতেই বাংলাদেশে এমনিতে কোনো ব্যক্তি বিদেশ থাকা অবস্থায় কি তার সম্পত্তি বিক্রি করতে পারে স্যার? হ্যাঁ, করতে পারবেন, উনি দেশে আসতে হবে, সাব রেজিস্ট্রারের কাছে তো সই করতে হবে তাকে। না তাহলে তো সেই, জি জি তাদের দেশে এসে আর কি। হ্যাঁ হ্যাঁ, জি সেটাই জি তো। কিন্তু তিনি যদি জি পাওয়ার অফ জি অ্যাটর্নি দিয়ে যান কাউকে, জি তাহলে হবে। আচ্ছা দেশ ঠিক ত্যাগকৃত আছে। ব্যক্তির উত্তরাধিকারী, মনে করেন বাবা দেশের বাইরে চলে গেছে এবং দেশের বাইরে মারা গেছেন, হ্যাঁ, এখন তার জি উত্তরাধিকার হিসাবে কেউ যদি বিক্রয় চুক্তি করে এবং সত্ত্বে যদি সন্দেহ থাকে, কেন দেশ ত্যাগ করা ব্যক্তি তিনি বেঁচে আছেন না মৃত, এটা আগে প্রমাণ করতে হবে, তাই না? জি 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 কারণ তিনি যদি বেঁচে থাকেন তাহলে তো উত্তরাধিকারেরা মালিক হয়নি এখনো। আবার এরকমও আমার কাছে মামলা এসেছে যে দেশের বাইরে দুই ভাই চলে গেছে, তিন ভাই দেশে আছে। তো ওই দুই ভাইকে মাইনাস করে ওয়ারিশন সনদ নিয়ে তিনজন এই সম্পত্তির মালিক হয়ে বসে আছে, নাম খারিজ করে বসে আছে। এখন ওরা জানতে পারে, প্রতিবেশীরা বলে দিয়েছে তোমাদের সম্পত্তি তো তিন ভাই নিয়ে নিয়েছে, তোমরা কই? তারা আবার দেশে এসে সেই সম্পত্তি নিয়ে দাবি তুলছে। তো দেশ ত্যাগ করলে এই সমস্যাগুলো তৈরি হয়, উত্তরাধিকার কয়জন আছে কয়জন বেঁচে আছে এটা জানাটা একটু টাফ হয়ে যায়, এই কারণে জি সন্দেহযুক্ত সত্য হয়ে যায়। বুঝতে পেরেছেন? জি তাহলে পত্তন বা হেবাকৃত সম্পত্তি আগন্তুকের নিকট যদি বিক্রি করা হয়, আগন্তুক বলতে থার্ড পার্টিকে বোঝানো হচ্ছে, মানে দাতা জি গ্রহীতা বাইরে তৃতীয় ব্যক্তি, স্ট্রেঞ্জার। তো এগুলোর ক্ষেত্রে এসপি সম্ভব না। 26, পরিবর্তন পরিবর্তন ব্যতীত মানে চেঞ্জ করতে হবে প্রথমে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব নয়, আমরা সম্ভব নয় দেখছি। তাহলে নন এনফোর্সমেন্ট এক্সেপ্ট উইথ ভ্যারিয়েশন, ভ্যারিয়েশন মানে পরিবর্তন করতে হবে, মানে চুক্তিতে সামান্য পরিবর্তন করতে হবে। প্রতারণা বা ভুলের কারণে বা প্রতিবাদী, প্রতিবাদী বলতে বিবাদীকে, বিবাদীর অপর নামই হচ্ছে প্রতিবাদী, প্রতিবাদী বিবাদী একই জিনিস। ডিফেন্ডেন্ট, চুক্তিবদ্ধ হবার সময় শর্ত যেমন ভেবেছিল তা হতে ভিন্ন রূপ পরিগ্রহ হলে, মানে চুক্তি করলো শর্ত লিখা হলো কিন্তু ভাষাগত প্যাচের কারণে বুঝতে পারেনি, এরকম হতে পারে না?
জি জি জি। তাহলে প্রতারণা করতে পারে, মানে এক পক্ষ প্রতারণা করে আরেক পক্ষকে ঠকানোর চেষ্টা করছে, অথবা পারস্পরিক ভুলও হতে পারে। তার হয়তো বা প্রতারণা করার ইচ্ছা ছিল না, কিন্তু হয়তো বা দলিল লেখকের ভুলের কারণে হয়েছে। জি প্রতারণা অথবা ভুলের কারণে অত্যন্ত অপ্রত্যাশিতভাবে চুক্তির ফলাফল সম্পর্কে ভুল ধারণার বশবর্তী হয়ে চুক্তিবদ্ধ হয়েছে। ভুল বিবরণের উপর বিশ্বাস করে কৃত চুক্তির বাদীর তরফ হতে কতিপয় শর্তের পালনে অস্বীকৃতি জানিয়েছে, মানে বাদী নিজেই বলছে যে আমি এই শর্ত পালন করব না, তাহলে ওই শর্ত আগে পরিবর্তন করতে হবে, তারপর এক্সিকিউশন করতে হবে। চুক্তি ফলদায়ী না হলে, মানে চুক্তি ফলদায়ী মানে এই চুক্তি মানে কাজে আসছে না বাস্তবে, তাহলে কিছু পরিবর্তন করলে কাজে আসবে। চুক্তি সম্পাদনের সাথে সাথে পক্ষসমূহ তা পরিবর্তনের জন্য পুনরায় চুক্তিবদ্ধ হলে, মনে করেন একটা চুক্তি হয়েছে একটা বিষয়ে, এবং 1 মাস পরে আবার সেই সম্পত্তি নিয়ে আবার আরেকটা চুক্তি হচ্ছে, তাহলে আগের চুক্তিটা অটোমেটিক কি বাতিল হয়ে যাবে। জি এখানে কিছু উদাহরণ আছে। বন্ড স্বাক্ষর, প্রত্যেকে 100 টাকা, মনে করেন একটা বন্ড করা হলো, মনে করেন আপনারা একটা পিকনিক করবেন বা একটা সম্পত্তি কিনবেন, সেখানে লেখা হচ্ছে যে সব প্রত্যেককে 100 টাকা করে দিতে হবে। প্রকৃতপক্ষে সবাই মিলে যৌথভাবে 1000 টাকা, এটা হওয়ার কথা, কিন্তু প্রত্যেককে আর সবাই মিলে যৌথভাবে, এই কারণে দেখা যাচ্ছে 10 জন যদি হয়, তাহলে কোথায় 1000 আর 10 জনে 10,000 টাকা হয়ে যাবে। বুঝতে জি পেরেছেন? জি তাহলে পরিবর্তন মেনে নিলে সম্ভব, পরিবর্তন মেনে না নিলে এক পক্ষ বলবে না, এখন প্রত্যেকে কেন লেখা, সবাই মিলেই তো 1000 টাকা দেওয়ার কথা। এখন হয়তো বা এখানে 1000 টাকা আছে, আগের আইন যদি এটা 1 কোটি টাকা হয়, মনে করেন 10 জন মিলে 1 কোটি টাকা দিবে, 10 লক্ষ টাকা করে তাহলে ভাগে আসবে, এটা হওয়ার কথা জি ছিল, কিন্তু যদি লিখে থাকে প্রত্যেকে 1 কোটি, তাহলে তো হয়ে যাবে 10 কোটি, তাই না? জি জি তাহলে জি যে সম্পত্তি 1 কোটি টাকায় কেনার কথা ছিল, সেই সম্পত্তির দাম এখন 10 কোটি টাকা হয়ে যাচ্ছে, তাহলে তো এটা মেনে নেবে না। জি বাড়ি সংলগ্ন মানে বাড়ির কাছাকাছি উঠান অন্তর্ভুক্ত বা বহির্ভূত সন্দেহ হলে বা সন্দেহ থাকলে, এখন বাড়ির সাথে একটা উঠোন আছে, বাড়ি বিক্রয় করছে, উঠানও বিক্রয় করবে কিনা এটা আলাদাভাবে উল্লেখ যদি না করে, বা এটা অন্তর্ভুক্ত কিনা, বা সম্পত্তির পরিমাণের সাথে সেটা যুক্ত করছে কিনা, যদিও সেটা সামান্য হয়, যদি পাশাপাশি সম্পত্তি থাকে, দেখা যাচ্ছে উঠানটা তার সম্পত্তির মধ্যেই থাকবে না বিক্রয় যার কাছে করছে তার মধ্যে জি চলে যাবে, এটা যদি নির্দিষ্ট করা না হয় তাহলে সন্দেহ তৈরি হবে। তাহলে 1 কাঠা সম্পত্তি বা হাফ কাঠা বা 1 ফিটের জন্য তো ঝামেলা হতে পারে। তো তাহলে জি এই উঠানটা সহ না বাদে, এটা পরিষ্কার না হলে এটা সম্ভব না, আর পরিষ্কার হলে সম্ভব। ঘাটের সাথে জমি খণ্ড অন্তর্ভুক্তির বিষয়ে পরিবর্তন মেনে না নিলে সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব না। তো ঘাট বলতে এখানে কোনো নদীর ঘাট বা পুকুরের ঘাট, এই ধরনের দিঘির ঘাট, মানে যেই দিক দিয়ে নামতে হয়, তাই না? জি যৌথ মালিকানার কথা বলে একক মালিকানা চুক্তি চূড়ান্ত করলে, মানে এখানে যৌথ মালিকানা হওয়ার কথা ছিল, তো সে একাই মালিক হয়ে বসে আছে, তাহলে পরিবর্তন ব্যতীত এসপি সম্ভব নয়। বাড়ি ভাড়া 100 টাকার বদলে 120 টাকা করলে পরিবর্তন ব্যতীত সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব নয়। মনে করেন বাড়ি ভাড়া নিব 20,000 টাকা মাসে, এখন এটা ভুল করে 20,000 জি কাছে লিখে ফেলেছে কি, একটা শূন্য বেশি ফেলে করে ফেলেছে, তাহলে 20,000 একটা শূন্য 2 লাখ। বেশি হয়ে গেলে 2 লাখ হয়ে যাবে, সেটা তো সম্ভব না। আবার একটা শূন্য কম হয়ে গেলে 2,000 টাকা, সেটাও সম্ভব না। তো এটা বোঝাই যাচ্ছে, বা এখানে চালাকি করে যদি এখানে 20,000 টাকা ভাড়া হওয়ার কথা ছিল, সে 2,000 টাকা বেশি লিখে ফেলেছে, বলেছে যে সার্ভিস চার্জ সহ, আর সার্ভিস চার্জ বাদে একটা বিষয় আছে, বাড়ি ভাড়া নিতে গেলে এই আবার একটা ঝামেলা আছে, সার্ভিস চার্জ জি কোথাও 2,000, কোথাও 3,000, কোথাও 4,000, আবার গ্যাস থাকলে গ্যাস বিল সহ না বাদে, আবার জি আরেকটা ঝামেলা আছে কি, পানির জন্য আলাদা বিল দিতে হবে। তো এই জিনিসগুলো স্পষ্ট হতে হবে, এগুলো সহ না বাদে। তো এগুলো যদি স্পষ্ট না হয় তাহলে পরিবর্তন মেনে নিলে হবে, না মেনে নিলে হবে না। 27, যাদের তার মানে এই এগুলো কিন্তু ত্রুটিপূর্ণ, হ্যাঁ, সামান্য ত্রুটি আছে চুক্তিতে, তাই ত্রুটি যদি দূর করা যায় তাহলে কার্য সম্পাদন সম্ভব, আর ত্রুটি যদি দূর করা না যায় তাহলে সম্ভব না, এটাই তো। যাদের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেওয়া সম্ভব,
এবার যাদের বিরুদ্ধে আমরা এর আগে 23-এ কি দেখলাম, যারা পেতে পারে, মানে বাদী যাদের হয়ে পক্ষে। যারা, বাদী কোন বাদীরা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি পাবে। এবার বলছে যে কাদের বিরুদ্ধে, অর্থাৎ বিবাদী কারা হলে সেখানে ডিক্রি পাওয়া যাবে। পক্ষগণ ও তাদের নিকট প্রাপ্ত পরবর্তী সত্ত্বাধীনের দাবিদার ব্যক্তি ও পক্ষ সমূহের বিরুদ্ধে প্রতিকার, মানে বিবাদী কারা হলে মামলা সাকসেসফুল হবে। এখানেও দেখেন কতে হচ্ছে যে কোনো পক্ষের বিরুদ্ধে, আইদার পার্টি দেওয়ার টু, ওখানেও ছিল কিন্তু অ্যানি পার্টি দেওয়ার টু, এখানে আইদার পার্টি দেওয়ার টু। পরবর্তীতে উদ্ভূত সত্য, উদ্ভূত মানে সৃষ্টি হওয়া, দ্বারা তার অধীন দাবিরত ব্যক্তির বিরুদ্ধে না জেনে সরল বিশ্বাসে মূল্যের বিনিময়ে হস্তান্তর গ্রহীতা ছাড়া সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। সত্যের অধীন দাবিরত ব্যক্তির বিরুদ্ধে একত্রিত হবার ফলে নতুন কোম্পানি, এই বিষয়টা আমরা দেখলাম। আবার পাবলিক পাবলিক কোম্পানি 23-এ কিন্তু সেম সেম ছিলই। তার মানে এখানে পাবলিক কোম্পানি, নতুন কোম্পানি, তারা বাদী হিসাবেও মামলা করে ডিক্রি পেতে পারে, আবার বিবাদী হিসাবে তাদের বিরুদ্ধে মামলা করলেও ডিক্রি পাওয়া যাবে। 27 ইজারা সংক্রান্ত চুক্তির আংশিক সম্পাদনের ফলে বা ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন, দন্তনটা দিয়ে দিবেন। ইজারা গ্রহীতার রক্ষা কবচ হিসাবে পরিচিত 27 ধারাটি, এটা 2004 সালে যুক্ত করা হয় সেকশনটি, 21 ধারা যখন যুক্ত হয় তখন। এই ইংরেজি সেন্টেন্সটা মনে রাখবেন যে স্পেসিফিক পারফরমেন্স ইন কেস অফ পার্ট পারফরমেন্স অফ কন্ট্রাক্ট টু লিজ, এই সেন্টেন্সটা তুলে দিয়ে প্রশ্ন আসতে পারে কত ধারায় আছে। 28 যাদের বিরুদ্ধে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দেওয়া সম্ভব নয়। 27-এ সম্ভব, 28-এ সম্ভব নয়। ক প্রতিদান এতই অপর্যাপ্ত যে প্রতারণা বা বাদী যিনি, অর্থাৎ ক্রেতা কর্তৃক অন্যায় সুবিধা গ্রহণের পরিস্থিতি সাক্ষ্য হয়ে দাঁড়ায়। আমরা 22-এ যে বিষয়টা আমরা দেখেছি যে বাদী যদি অন্যায় সুবিধা পায় সেক্ষেত্রে কিন্তু ডিক্রি পায় না, ওইটাও মোটামুটি এখানে আসছে যে বাদী কর্তৃক অল্প টাকায় জমি ক্রয়। এখন মনে করেন চুক্তিবদ্ধ হচ্ছে, এখন দলিল লিখা হয়েছে, এখন একটা সম্পত্তির বাজার মূল্য যদি দেখা যাচ্ছে যে 10 লক্ষ টাকা, এখন ওই 10 লক্ষ টাকার সম্পত্তি যদি 2 লক্ষ টাকায় কিনতে যায় বাদী, এবং দলিলও করে ফেলেছে, হয়তোবা বিবাদী যিনি সম্পত্তির মালিক তিনি একটু সহজ সরল ব্যক্তি এবং দলিল লেখকের সাথে যোগসাজশ করে 10 লক্ষ টাকার সম্পত্তি 2 লক্ষ টাকায় বাদী কিনে নিয়েছে। এবার পরে 2 লক্ষ টাকা দিচ্ছে, এখন বলছে 2 লক্ষ টাকাতে তো আমি বিক্রয় করবো না। এখন যে কিনছে সে বলবে 2 লক্ষ টাকা তো লিখা আছে দলিলে, আমি 2 লক্ষ টাকাতেই তো কিনেছি। সে বলবে না, 2 লক্ষ টাকাতে তো আমি কিনবো না, আমাকে 10 লক্ষ টাকা দিতে হবে। তার মানে মুখে এক কথা দলিলে আরেক কথা লিখেছে, বা কোনো কারণে জি। এখানে একটা ঝামেলা তৈরি হয়েছে। তার মানে খুবই অল্প টাকা, বিনিময় মূল্যটা খুব কম হচ্ছে, প্রতিদান বা বিনিময় মূল্য, কনসিডারেশন যেটা। এখন জি। আদালতে যদি চলে যায় যে ব্যক্তি 2 লক্ষ টাকায় সম্পত্তি কিনেছে, আদালত বলবে যে এই সম্পত্তির মার্কেট প্রাইস কত, বা এখানে লোকাল ইনকোয়ারিতে পাঠাতে পারে। যদি দেখে যে এটা 8 থেকে 10 লক্ষ টাকার সম্পত্তি, তাহলে বলবে যে আপনি এই 10 লক্ষ টাকা দিয়ে কিনেন, আপনি কেন অল্প টাকা দিয়ে কিনছেন, তার মানে আপনি এখানে ঠকাচ্ছেন। বুঝতে পেরেছেন বিষয়টা? জি। যদি সে মেনে না নেয় তাহলে কিন্তু ওই 2 লক্ষ টাকা তো ওই সম্পত্তি পাবে না, মামলা করেও লাভ হবে না। যে পক্ষের কার্য সম্পাদন কর্তব্য সে পক্ষের সম্মতি গ্রহণ ভুল বিবরণ বা ভুল বিবরণের মাধ্যমে, অর্থাৎ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে একটা ভুল বিবরণের মাধ্যমে সে যদি সম্মতি দিয়ে থাকে, মানে রাজি হয় কোনো সম্পত্তি বেচতে বা কোনো বিষয় চুক্তিবদ্ধ হতে, গোপন চক্রান্ত যদি থাকে বা অসদাচরণের মাধ্যমে অর্জিত হলে, কি অর্জিত, সম্মতি, রাজি করানো, মিথ্যা আশ্বাস যা পূর্ণ করা হয়নি, আপনি এটা আপাতত আমার কাছে বিক্রয় করেন তো, এটার জন্য আপনাকে 5 লাখ টাকা দিচ্ছি, আরেকটা সম্পত্তি যখন আমি কিনবো তখন আপনাকে 20 লাখ টাকা দেবো, একটু ধরিয়ে দেবো বেশি। এটা একটা কি জি। জি। অসদাচরণ বা কৌশল থাকতে পারে। তার মানে কৌশলে প্রতিবাদের সম্মতি গ্রহণ করা ভুল হয়েছে, বুঝিয়ে। ভুল বুঝে জি। বা অন্য একটা তাকে প্রতিশ্রুতি দিয়ে, চক্রান্ত একটা, তো এই ক্ষেত্রে সম্ভব না। ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়ে বা ভুল ধারণার বশবর্তী হয়ে বা অপ্রত্যাশিতভাবে সম্মতি প্রদান করে, মানে কোনো চুক্তিতে সম্মতি প্রদান। আমরা বিক্রয় চুক্তির উদাহরণ বারবার দিচ্ছি কারণ এটা বারবার হয়ে থাকে আমাদের সামনে, জমি বিক্রয় করে মানুষ, সেটা একটা মানে উল্লেখযোগ্য বা বলার মতো একটা উদাহরণ।
তাহলে প্রতিবাদী বা বিবাদী কর্তৃক ভুলক্রমে সম্মতি প্রদান করা হয়েছে। সে বিক্রয় করতে চেয়েছে কিন্তু না বুঝেই। শর্ত হচ্ছে চুক্তিতে ভুলের ক্ষেত্রে ক্ষতিপূরণের ডিক্রি দেওয়া যেতে পারে এবং সম্ভব হলে চুক্তি প্রবল করা যেতে পারে। যদি সম্ভব হয় প্রবল করা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু অপর পক্ষকে ওই যে যে ভুল যতটুকু বুঝেছিল সেটা ক্লিয়ার করে দিতে হবে। সে ক্লিয়ার হওয়ার পরে ভুল বুঝতে পেরে যদি বিক্রয় করতে রাজি হয় দাম কম বেশি করে, সেক্ষেত্রে কিন্তু আমরা আলোচনা করছিলাম ধারা 28, এরপরে ধারা 29। ধারা 29-এ বলা হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন এর মোকদ্দমা খারিজের পর চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা রচিত প্রতিবন্ধকতা। রজু মানে ফাইলিং করা বা দায়ের করা। তার মানে কেউ যদি চুক্তি প্রবলের মামলা করে এবং সেই মামলা যদি খারিজ হয়ে যায়, তাহলে সে কিন্তু আর ওই একই চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা আলাদাভাবে করতে পারবে না। তার মানে ওই মামলাতেই তাকে বিকল্প প্রতিকার হিসাবে কিন্তু ক্ষতিপূরণ চাইতে হতো। যদি বিকল্প প্রতিকার হিসাবে সে ক্ষতিপূরণ না চায় এবং মামলাটি খারিজ হয়ে যায়, অর্থাৎ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে কিন্তু বাদী আর কোনো ক্ষতিপূরণও পাবে না। অর্থাৎ আমও যাবে তার, ছালাও যাবে। আমও যাবে, ছালাও যাবে শব্দটা খুবই প্রচলিত, তাই না? জি 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 স্যার। তার মানে যদি সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব না হয়, অর্থাৎ চুক্তিতে যেভাবে লেখা আছে সেভাবে যদি অপর পক্ষকে তার দায়িত্ব পালনে বাধ্য করা না যায়, সেক্ষেত্রে বিকল্প হিসাবে প্রথমেই লিখে নিতে হবে, মানে আর্জির মধ্যে লিখতে হবে যে যদি সম্ভব না হয় তাহলে আমাকে পর্যাপ্ত যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। এটা অন্তত লেখা উচিত। ঠিক আছে? আচ্ছা। যদি না লেখা হয় তার মানে সে কোনোভাবে ক্ষতিপূরণ চাচ্ছে না, শুধুমাত্র চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনই সে প্রার্থনা করছে বাদী। তাহলে এমন বাদীকে আদালত কোনো প্রতিকারই দিবে না। ইভেন পরবর্তীতে ওই মামলা যদি ফেল করে নতুন করে মামলা করলে রেস জুডিকাটা বাধা সৃষ্টি করবে, তাই না? জি জি। তাহলে এটাকে বলা হচ্ছে বার অফ শুট ফর ব্রিচ আফটার ডিসমিসাল। মানে একবার খারিজ, ডিসমিস মানে খারিজ হয়ে গেল, তাহলে পরবর্তীতে আবার সে যদি ব্রিচ, হ্যাঁ, বা চুক্তি ভঙ্গের জন্য মামলা করতে চায়, সেটা বার। বার মানে এখানে এই যে BAR, এই বার মানে আমাদের বার কাউন্সিলের বারও বোঝায়। এই বার বলতে এখানে বাধা, বার বলতে এখানে প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা। বা বাধা, হ্যাঁ, বার্ডেন। এই বার মানে জি বার্ডেন বা বাধা। জি জি। বাদী যদি চুক্তির কার্য সম্পাদনের মোকদ্দমায় ধারা 19 অনুযায়ী বিকল্প প্রতিকার হিসাবে ক্ষতিপূরণ প্রার্থনা না করে থাকে, তবে পরবর্তীতে নতুন মোকদ্দমায় কোনো ক্ষতিপূরণ পাবার সুযোগ নেই। মানে রেজ জুডিকাটা নীতি এখানে বাধা হিসাবে দাঁড়াবে। দ্বিতীয় মামলা করলেই সেটা ডিরেক্ট খারিজ হয়ে যাবে। তবে ব্যতিক্রম হচ্ছে আংশিক পুনঃপরিশোধ এবং নাবালকের যে বায়না ফেরত, এই ধরনের মামলার ক্ষেত্রে কিন্তু আবার সম্ভব। ধারা 30, আচ্ছা। পত্তনি বা বন্দোবস্ত সম্পাদন করার জন্য রায় ও উইল প্রদত্ত নির্দেশনাবলীর ক্ষেত্রে পূর্ববর্তী ধারাসমূহের প্রয়োগ। আচ্ছা, এর আগে আমরা 12 থেকে শুরু করে 29 ধারা পর্যন্ত যতগুলো ধারা পড়লাম, এই ধারাগুলোর প্রয়োগ কিভাবে হবে? শুধুমাত্র চুক্তির ক্ষেত্রেই প্রযোজ্য না। কিসের ক্ষেত্রে প্রযোজ্য? যদি চুক্তি হয়, ওই চুক্তিতে পরিবর্তন হলে রায় ও উইলও পরিবর্তন করা যাবে। মনে করেন যে একটা চুক্তি হয়েছে, এই চুক্তিতে এই 12 থেকে 29 ধারা পর্যন্ত চুক্তির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, কারণ এটা চুক্তি প্রবলেরই অধ্যায়। এখন যদি মূল চুক্তির ক্ষেত্রেই ধারাগুলো প্রযোজ্য হয়, সেক্ষেত্রে এই চুক্তি থেকে উদ্ভূত কোনো মামলায় যদি রায় হয় বা এই চুক্তির ওপর ভিত্তি করে যদি কোনো আলাদা উইল তৈরি করা হয়, সেক্ষেত্রে চুক্তিতে জি যদি কোনো কারণে পরিবর্তন হয়, এই যে আমরা যে সেকশনগুলো দেখলাম এই সেকশনের মধ্যে, তাহলে ওই অ্যাকর্ডিংলি একইভাবে রায় এবং উইলেও পরিবর্তন করতে হবে বা করা যাবে, করতে কোনো বাধা নাই। এটা বলা হচ্ছে। তার মানে 30 ধারাটা হচ্ছে আগের ধারাগুলোর একটা এক্সটেনশন, প্রযোজ্যতা নিয়ে আসছে। 23 থেকে 30 এই সেকশন থেকে খুব বেশি প্রশ্ন আসেনি, মাত্র 3টা প্রশ্ন আসছে, তার মানে খুব একটা ইম্পর্টেন্ট না। আপনাদের সময় আসতে পারে।